সম্পদ বিক্রি করছে। এই সম্পদ কে তৈরি করেছিল? এই সম্পদ স্বাধীনতার পরে তিল তিল করে আমাদের দেশের জাতীয় সরকার তৈরি করেছিল। আমাদের কংগ্রেসের সঙ্গে জাতীয় কংগ্রেসের নীতিগতভাবে বিরোধিতা ছিল, কিন্তু যখন মনে করুন যখন ব্যাংক জাতীয়করণ হয় তখন সবার আগে আমরা বামপন্থীরা সেই ব্যাংক জাতীয়করণের নীতির পাশে আমরা দাঁড়িয়েছিলাম। আমরা সাদাকে সাদা কালোকে কালো বলতে পারি। আর আজকে এই নির্বাচনের সামনে দাঁড়িয়ে সেই বাম কংগ্রেস পশ্চিমবাংলার মাটিতে নয় গোটা ভারতবর্ষে আজকে যে মঞ্চ তৈরি হয়েছে, সেই মঞ্চের নেতৃত্বে আছে কংগ্রেস এবং তার সর্বোপরি তার সবচেয়ে বড় সহযোগী ভূমিকায় আছেন বামপন্থীরা। এই বামপন্থীরা ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন পশ্চিমবাংলার মাটিতে। যারা আমাদেরকে উপহাস করে বলেন বামপন্থীদের ভোট দিয়ে কি হবে, বামপন্থীরা কি পারবে, বামপন্থীদের ভোট দেওয়া মানে তৃণমূলও বলে বিজেপিও বলে সেই ভোটটা নষ্ট হওয়া, আসলে ওরা জানেন যে একমাত্র বাম এবং বামপন্থী এবং কংগ্রেস যদি ঐক্যবদ্ধ হয় তাহলে ওদের আর ক্ষমতায় ফিরে আসার কোন রাস্তা থাকে না। এই পশ্চিমবাংলার মাটিতে তা প্রমাণিত হয়ে গেছে। 2 বছর আগে সাগরদিঘির উপনির্বাচনের সেই সাগরদিঘির জলে আমরা বিজেপি আমরা তৃণমূল কংগ্রেসকে ডুবিয়ে দিয়েছিলাম। তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। এর আগে 3টা নির্বাচনে আর উপনির্বাচনে তারা পরাজিত হলো, আর বিজেপি চলে গেল 3 নম্বর জায়গায়। এবারেও পশ্চিমবাংলায় বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে চোখে চোখ রেখে লড়াইয়ের ময়দানে জুইতে পারে যারা, তারা হলো বাম এবং কংগ্রেসের মিলিত শক্তি। আজকে সেই জন্য ওরা প্রমাণ করছেন, সেই জন্য আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করছেন আর বলছেন যে বামকে ভোট দিয়ে কি হবে, কংগ্রেসকে ভোট দিয়ে কি হবে। ওরা তো শূন্য, কিন্তু ওরা দেখে নিয়েছেন এই দুটো শক্তি মিলিত হতে পারলে কি হবে। ইতিমধ্যে টিভিতে যে সমস্ত আলোচনার আসর বসে, 2য় দফার ভোটের আগে পর্যন্ত বামপন্থী এবং কংগ্রেসের যে লড়াই আছে এটাকে তারা মান্যতা দিতেন না। আর আজকে এখন যখন টিভিতে আলোচনা হয়, খবরের কাগজে যখন চর্চা হয়, তখন যে বামপন্থী কংগ্রেস জোট নাকি লড়াইয়ে নেই তাদের নাকি দেখা যায় না। আজকে তারাও ঢোক গিলে গিলে বলছেন 8-10টা আসনে বাম কংগ্রেস জোর লড়াইয়ের জায়গায় এসেছে। আরে কথা শুনে নিন, বাম কংগ্রেসের 1 নম্বর নেতা এই নির্বাচনে জয়লাভ করবে আর কারো ক্ষমতা নেই তাদের জয় থেকে দূরে সরিয়ে রাখতে পারে। আমরা শুধু এখানে সাগরদিঘির জলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে ডুবিয়ে পরাজিত করেছিলাম তাই না, গোটা ভারতবর্ষের রাজনীতির ময়দানে আমরা বামপন্থীরা নীতি আদর্শের দিক থেকে আমাদের যে অবস্থান সেই অবস্থানের উপরে দাঁড়িয়েই আমরা লড়াই করি। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, অত্যাচারিত মানুষকে আমরা সংগঠিত করি, অত্যাচারের মানুষকে সংগঠিত করে আমরা রুখে দাঁড়াই অত্যাচারীদের বিরুদ্ধে। এই অত্যাচারিত মানুষ, অত্যাচারিত কৃষক, যে কৃষকদের জন্য 14 সালে ক্ষমতা আসার আগে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিলেন আমাদের দেশের কৃষকরা হলেন দেশের অন্নদাতা, তারা দেশের কোটি কোটি মানুষের মুখে অন্ন যোগান দেন, তাদের কেন আত্মহত্যা করতে হবে, আমাকে ক্ষমতায় এনে দিন, তাদের আর আত্মহত্যা করতে হবে না। ক্ষমতায় নিয়ে আসার পরে আত্মহত্যা বন্ধ করা দূরের কথা, সেই কৃষকদের আবার পরাধীনতার শৃঙ্খলে বেঁধে ফেলার মতন কালা কৃষি আইন তিনি পাশ করে নিয়েছিলেন তার সংখ্যাগরিষ্ঠতার জোরে। আর সেই আইনের বিরুদ্ধে গোটা ভারতবর্ষের কৃষকরা গর্জে উঠেছিলেন। সেই কৃষকদের সংগঠিত করা, তাদেরকে লড়াইয়ের ময়দানে সামিল করার নেতৃত্ব দিয়েছিল এই বামপন্থীরা। সেই বামপন্থী নেতার নাম সিপিআইএমের পলিট ব্যুরোর সদস্য কমরেড হান্নান মোল্লার নেতৃত্বে 500-র বেশি কৃষক সংগঠন 1 বছরের প্রায় বেশি সময় ধরে টানা দিল্লিকে অবরুদ্ধ রেখে সেই আন্দোলনে 700-র বেশি আমাদের আন্দোলনকারী শহীদের মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছিল। আমরা তারপরেও সে আন্দোলনের ময়দান থেকে আমরা সরে যাইনি। আমরাই প্রথম পেরেছিলাম 56 ইঞ্চি ছাত্ররা প্রধানমন্ত্রী নিজেকে জাহির করেন, তার উঁচু মাথা নিচু করে দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে ওই আইন প্রত্যাহার করাতে আমরাই পেরেছিলাম। শুধু আমরা কালা কৃষি আইন প্রত্যাহার করতে আমরা বাধ্য করতে পেরেছিলাম তাই নয়, আজকে 4র্থ দফা নির্বাচনের সামনে দাঁড়িয়ে আমরা যে গ্যারেন্টির কথা বললাম সেই গ্যারেন্টিকে গ্যারেন্টেড করেছি আমরা। সেজন্য জানিয়ে সংবাদ মাধ্যমে খুব প্রচার নেই, কিন্তু ইতিমধ্যে যতটুকু প্রচার হয়েছে সেই প্রচারের মধ্য দিয়েই দেয়ালে বিজেপির পিঠ লেগে গেছে। সেই কাণ্ড হলো
নির্বাচনের বন্ড, ইলেকট্রাল বন্ডের নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি। 2017 সালে যখন পার্লামেন্টে যখন এই আইন পেশ হয়, তখন আমরা সিপিআইএম এর বিরোধিতা করেছিলাম। আমরা বলেছিলাম এটা হচ্ছে একটা দুর্নীতিকে আইনগত স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করা, এটা সম্পূর্ণ বেআইনি, সম্পূর্ণ অসাংবিধানিক। আমাদের সেই বক্তব্যকে সেদিন পার্লামেন্টে বিজেপি মান্যতা দেয়নি, বিজেপির সহযোগীরা মান্যতা দেয়নি। আর পশ্চিম বাংলার যে শাসক দল তারাও সেদিন আমাদের এই অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ, সেই প্রতিবাদের পাশে দাঁড়ায়নি। আমরা পার্লামেন্টে ঢুকতে পারিনি। আমরা এর বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম। আমাদের পার্টির যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি, তিনি মামলা করেছিলেন। সেই মামলাকে 7 বছর ধরে দিল্লির বিজেপির নেতারা ঠেকিয়ে রাখার চেষ্টা করেছিলেন, যাতে এই মামলার বিচারের চূড়ান্ত পর্যায়ে না যায়, যাতে বিচারে রায় না হয়। কিন্তু সত্য তাকে বেশি দিন চাপা দিয়ে রাখা যায় না। সাময়িক সত্যকে চাপা দেওয়া যায়, কিছু সময়ের জন্য চাপা দেওয়া যায়, কিন্তু সব দিনের জন্য, সব সময়ের জন্য সত্যকে চেপে রাখা যায় না। 7 বছর লেগেছে। 7 বছর পরে আমরা সেই সুপ্রিম কোর্টের মামলায় আমাদের বিচারপতি রায় বেরিয়েছে। সেই রায়ে বিচারপতি আমাদের প্রতিটি কথাকে মান্যতা দিয়ে বলেছেন এই আইন অসাংবিধানিক এবং বেআইনি। শুধু এটা বলেই থেমে যাননি, এই আইনের বলে দেশের কোন কোন শিল্পপতিরা, কোন কোন পুঁজিপতিরা, বড় লোকেরা কত টাকা এই তহবিলে জমা দিয়েছেন, সেই টাকা কোন রাজনৈতিক দলের তহবিলে গেছে, সুপ্রিম কোর্ট তারও নির্দেশ জারি করেন, বলেন এটাও প্রকাশ্যে জানাতে হবে। স্টেট ব্যাংক সেখানে এই টাকা জমা করত। দিল্লি সরকার সেই স্টেট ব্যাংকে দিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করান যে এত তথ্য দিতে 90 দিন সময় লাগবে, তার মানে যাতে নির্বাচনের পর্ব পার হয়ে যায় তারপরে তথ্য প্রকাশ্যে আসবে। সুপ্রিম কোর্ট বলল আমরা কি অর্ডার দিয়েছি 3 মাস অপেক্ষা করার জন্য? 7 দিনের মধ্যে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ তথ্য দিতে হবে। কড়া ধমকের পরে যা তথ্য দিল, বেরিয়ে এলো, সেই তথ্যের মধ্য দিয়ে যা আমরা জানতে পারলাম, চমকে ওঠার মতন ঘটনা, দেশের হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে এই আইনের বলে। সেই লুট করা টাকা জমা হয়েছে সবচেয়ে বেশি বিজেপির তহবিলে। আর তারপরে এই লুট করা টাকায় লাভবান হয়েছে যে রাজনৈতিক দল, তারা হল পশ্চিমবাংলার শাসক দল। একটা আঞ্চলিক দল হয়ে তারাও হচ্ছে বিজেপির পরে, তারাও হচ্ছে টাকা পেয়েছেন এই লুটের টাকা। কারা টাকা দিয়েছেন? টাকা দিয়েছেন ওষুধ কোম্পানিগুলো, টাকা দিয়েছেন কারা? লটারি কোম্পানিগুলো, টাকা দিয়েছেন কারা? মদের কোম্পানিগুলো। আমাদের ইলেকট্রাল বন্ড নিয়ে আমাদের মাথা ব্যথা ছিল না, যে সংবাদ মাধ্যমে মানুষকে সচেতন করার কথা তারা করলেন না। কিন্তু ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী, অর্থমন্ত্রী হলো, মোট 3টা দপ্তরের মধ্যে গুরুত্বপূর্ণ দপ্তর হলো অর্থ দপ্তর। সেই অর্থ দপ্তরের যিনি মন্ত্রী নির্মলা সীতারামন, তার স্বামী বিজেপির নেতা ছিলেন, একটা প্রদেশের সভাপতি ছিলেন, তিনি নিজেও একজন অর্থনীতিবিদ। তিনি বললেন ভারতবর্ষের স্বাধীনতার 77 বছরে যত অর্থনৈতিক দুর্নীতি হয়েছে তার সর্ববৃহৎ দুর্নীতি হলো ইলেকট্রাল বন্ড। শুধু এটা বলেই থেমে গেলেন না, বলেন বিশ্বে যত দুর্নীতি হয়েছে, সরকার মদতপুষ্ট দুর্নীতি, সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তার মধ্যে অন্যতম বৃহত্তম দুর্নীতি হলো ইলেকট্রাল বন্ড। আর এই তথ্য প্রকাশ্যে আসার পরে আজ পর্যন্ত বিজেপি নেতারা এর বিরুদ্ধে একটা শব্দ তাদের মানুষের কাছে হাজির করতে পারেনি। এই তথ্য প্রকাশ্যে আসার 1 মাস পরে আমতা আমতা করে প্রধানমন্ত্রী বললেন যে আমরা সুপ্রিম কোর্টে আবার আমরা আপিল করব এই বিচার পুনর্বিবেচনা করার জন্য। মানুষ জানেন এটা, সুপ্রিম কোর্টে একবার ডিভিশন বেঞ্চে যে বিচারে রায় বেরিয়ে যায় তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কেন আন্তর্জাতিক আদালত আপিল করার আর কোনো সুযোগ থাকে না। এটাই ভারতবর্ষের সংবিধানের সবচেয়ে বড় বাধ্যবাধকতা। বুঝে গেলেন। আর যেদিন এটা মানুষ বুঝে গেলেন, দেশের মানুষ বুঝলেন সরকার একটা ক্ষমতায় থেকে এতদিন ধরে আমরা শুনছিলাম আমাদের দেশের ব্যাংকে দেউলিয়া করে হাজার হাজার কোটি টাকা নিয়ে যে নীরব মোদী চেকরা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, বিজয় মালিয়ারা পালিয়ে গেছেন বিদেশে, তারা সেখানে গিয়ে বলছেন যে আমরা যে এসেছি আমরা কি সব টাকা নিয়ে এসেছি?
আমরা যা টাকা লুট হয়েছে বলা হচ্ছে তার 33 ভাগ টাকা, 3 ভাগের 1 ভাগ টাকা আমরা নিয়ে এসেছি। বাকি টাকা দেশ যারা শাসন ব্যবস্থা পরিচালনা করছে সেই দলের তহবিলে আমাদের দিতে বাধ্য করা হয়েছে। তারপরে আমরা বিদেশে চলে আসা ছাড়পত্র পেয়েছি, আমরা ভিসা পেয়েছি, পাসপোর্ট পেয়েছি। উনি বলেছিলেন কোমরে দড়ি বেঁধে উনি বিদেশ থেকে নিয়ে আসবেন, কোমরে দড়ি বেঁধে আনতে পারেননি। তো এই কথা আমরা আমাদের ইন্ডিয়া মন্ত্রী থেকে বলেছি যে ওনার এই দুর্নীতি, উনি গলাবাজি করে যে কথা বলেছিলেন সেই গলাবাজির প্রকৃত অবস্থা হবে যেদিন 4 জুন নির্বাচনের মধ্য দিয়ে এনডিএ জোট তার প্রধানমন্ত্রী ক্ষমতার থেকে চলে যাবেন। তারপরে যে সরকার তৈরি হবে সেই সরকার সমস্ত দুর্নীতির তদন্ত করে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ভারতবর্ষের সংবিধানে যা ব্যবস্থা আছে সেই ব্যবস্থা গ্রহণ করবে। অনেক টাকা ওদের কাছে, দুটো দলের কাছে লুটের টাকা, ইলেকট্রাল বন্ডের টাকা। তারপরে আমাদের রাজ্যে লুটের তো কোনো শেষ নেই। আমার আগের বক্তারা বলেছেন টাকা আমার আপনার কাছে নেই, টাকা আছে কোথায় সব আপনারা দেখেছেন চোখে। আচ্ছা বলুন তো, বুকে হাত দিয়ে যারা আছে একসঙ্গে এরকম বান্ডিল বান্ডিল 500 টাকার নোট, 2000 টাকার নোট এর আগে কেউ কখনো দেখেছিলেন? যদি দেখে